আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। একীভূত হচ্ছে না এনসিপি ও গণ অধিকার পরিষদ। দলের নাম, নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে মতবিরোধী কারণ, নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা প্রশ্নেও বিপরীত মেরুতে দল দুটি। মিয়ানমারে গোলাগুলির শব্দে উখিয়া টেকনাফে আতঙ্ক, কেঁপে উঠছে ঘুমধুম সীমান্তও। আপাতত কৃষিকাজে যাচ্ছেন না অনেকে, নিরাপত্তা হুমকি নেই বলছে বিজিবি। নীরব ঘাতক হয়ে আলোক দূষণের হানা, দৃষ্টিসীমা কমছে মানুষের, বাড়ছে মানসিক চাপ, বিপন্ন হচ্ছে প্রাণীকুলের প্রজনন ও জীবনচক্র। সতর্ক না হলে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা। এবং 2 মাস ধরে কমছে তৈরি পোশাকের রফতানি, মন্দায় ক্রয়াদেশ, মার্কিন বাড়তি শুল্ক আরোপের প্রভাব বলছে বিকেএমইএ। দর কষাকষিতে উদ্যোক্তাদের ছাড় না দেওয়ার পরামর্শ। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। আজ ভোর 4:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছান তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গাজা পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে। শাহিন আলমের রিপোর্ট। আলোচিত আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের। গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলায় অংশ নেন একমাত্র বাংলাদেশি শহীদুল আলম। সেখানে তিনি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। বেশ কিছুদিন কারাগারে আটক থাকার পর বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় শনিবার সকালে নিরাপদে দেশে ফেরেন তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে শহীদুল আলম বলেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন পুরোপুরি মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে। গাজার মানুষরা এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি। কয়েক দফা আলোচনা হলেও শেষ পর্যন্ত ভেস্তে যাচ্ছে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির একীভূত হওয়ার প্রক্রিয়া। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের অভিযোগ, এনসিপির কয়েক নেতার নেতিবাচক অবস্থানের কারণেই থমকে গেছে আলোচনা। যদিও এখনও বিস্তারিত মন্তব্যের সময় আসেনি উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, 2 দলের একীভূত হওয়ার বিষয়ে এনসিপিতে ইতিবাচক ও নেতিবাচক 2 ধরনের বক্তব্যই রয়েছে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন ছিল একই ছাতায় আসতে পারে তরুণদের 2 রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে দল দুটির শীর্ষ নেতারা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে লড়েছিলেন একই প্ল্যাটফর্মে, একই সঙ্গে। তবে বেশ কয়েক দফা আলোচনা চললেও পুরনো সতীর্থদের একই দলে ফেরার সম্ভাবনা এখন ক্ষীণ বলেই ইঙ্গিত দিচ্ছেন দল দুটির নেতারা। মূলত দলের নাম, নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো সহ মৌলিক কিছু ইস্যুতে মতবিরোধের কারণে মুখ থুবড়ে পড়ে গণ অধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার প্রক্রিয়া। এনসিপির কয়েকজন নেতৃবৃন্দের বক্তব্যের কারণে এখন এটা থমকে গেছে। আমি জানি না আসলে আদৌ হবে কিনা, বাট আমরা বসবো। তাদের কয়েকজন নেতৃবৃন্দ তারা যে হীনমন্যতার মধ্যে রয়েছে, মূলত নিজেদের নেতাগিরি টিকিয়ে রাখার জন্য তারা মনে করছে যে এই 2টা দল এক হয়ে গেলে নেতৃত্বের সুষম বন্টন হবে। এই হীনমন্যতা জায়গা থেকে এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ তারা এখন এই একটা ইতিবাচক প্রক্রিয়া, এটাকে তারা ধ্বংস করার জন্য নানান ধরনের নেতিবাচক মন্তব্য তারা দিচ্ছে। এমনকি গণমাধ্যমের সামনে গণ অধিকার পরিষদকে নিয়ে নানান ধরনের নিষেধাজ্ঞা করেছে। মিয়ানমারের ভেতরে রাতে গোলাগুলির ঘটনায় কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার কারণে আপাতত কৃষি কাজে যাচ্ছেন না অনেক বাসিন্দা। তবে বিজিবি জানিয়েছে, সংঘর্ষ বাংলাদেশে নয়, মিয়ানমারের ভেতরে চলছে। স্থানীয়দের সাবধানতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়ে বিজিবি বলছে, পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছেন তারা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিনের বলে রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবনের ঘুমধুম ও কক্সবাজারের উখিয়ার রহমতের বিল এলাকা। রাতের নীরবতা ভেঙে গভীর রাতে শোনা যায় প্রচণ্ড গোলাগুলির শব্দ। মিয়ানমারের অভ্যন্তরে চলা এই সংঘর্ষ আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী জনপদে।
ধামনকালী আঞ্জুমান পাড়া রহমতের বিল সহ আশপাশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাও শুনেছেন গুলির শব্দ। ভয়ে অনেকেই বন্ধ করে দিয়েছেন কৃষিকাজ। 11টা বাজে, 11টা হতে 12টা পর্যন্ত একরকম গুলি চলেছিল। বান্দরবনের ঘুন্দুম সীমান্তেও মিয়ানমারের ভেতরের গোলাগুলির আওয়াজ ভেসে আসে। ওপারে সংঘর্ষ হলে এপারের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। মায়ানমারের সীমান্তে যেহেতু আমাদেরই বসবাস, এটা তো স্বাভাবিক হবেই। গত বছরেই কিন্তু এই সেম একটা অবস্থা তৈরি হয়েছিল আমাদের এলাকায় এবং ইনসিডেন্টলি একটা মানুষ মারাও গিয়েছিল। ধান ক্ষেতের মাঝে তো এই অবস্থা অনেকে যায় না পারে এবং প্রশাসনের বাধা দেবে অবস্থা যাইলে হারিয়ে যাবে, তো গুলি চালাচালি আজ একই কোনো মানুষ যাই পারবে না পারিব। প্রতিনিয়ত নগরবাসীর দৃষ্টি সীমানা থেকে হারিয়ে যাচ্ছে রাতের উজ্জ্বল তারা। আলোয় ভরা বিলবোর্ড, ঝকঝকে ল্যাম্পপোস্ট, ভবনের জানালা গলে বের হওয়া উজ্জ্বল আলো শুধু প্রাণ প্রকৃতিই না, শহরকেও যেন করে তুলছে ক্লান্ত ও নিদ্রাহীন। ফলে নগরে তৈরি হচ্ছে অদৃশ্য এক দূষণ, যার নাম আলোক দূষণ বা লাইট পলিউশন। শাহিনুর রহমান শাহিন ও মোহাম্মদ আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তাসনিয়া নিশাত মিম। 19 শতকে বিজ্ঞানী টমাস আলভা এডিসনের বৈদ্যুতিক বাতি আবিষ্কার পাল্টে দিয়েছিল পৃথিবীকে। আলোর আবিষ্কারে বদলে যায় সভ্যতা। ধীরে ধীরে অন্ধকার জয় করে গড়ে ওঠে আলোকিত নগরী। আলোর এই জয়যাত্রা 21 শতাব্দীকে দাঁড় করিয়েছে প্রশ্নের মুখে। যে আলো সভ্যতার বন্ধু, তার অতিরিক্ত ব্যবহার আজ ধরা দিয়েছে দূষণ রূপে। নগরবাসীদের অনেকেই জানেন না আলোক দূষণ নামে এক দূষণের অস্তিত্ব রয়েছে। পৃথিবীর আকাশ থেকে হারিয়ে যাচ্ছে তারা, ভেঙে যাচ্ছে প্রাণ প্রকৃতির স্বাভাবিক ছন্দ, অদৃশ্য এক শত্রুর মতো আঘাত হানছে মানুষের শরীর ও মনের ওপর। আলো যেখানেই জ্বালানো হোক সেটা চারদিকে ছড়া যাচ্ছে এবং সেটা আকাশ পর্যন্ত গিয়ে পুরো আকাশের যেসব ধূলিকণা এবং মেঘ এই সব কিছু থেকে প্রতিফলিত হয় এবং আবার বিচ্ছুরিত হয়, স্ক্যাটারিং এবং রিফ্লেকশন। আর্টিফিশিয়াল লাইটের আলো পুরো আকাশে ছড়া যাওয়ার কারণে তখন আর অনুজ্জ্বল জিনিস দেখা যায় না। অন্ধকার যাদের আশ্রয়, সেই প্রাণীরা হারাচ্ছে তাদের স্বাভাবিক রাত, দিক হারাচ্ছে পরিযায়ী পাখি, বদলে যাচ্ছে কীটপতঙ্গের আচরণ, বিপন্ন হচ্ছে প্রাণীকুলের প্রজনন ও জীবনচক্র। খাদ্য শৃঙ্খলে ওরা যে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে এই খাবার খোঁজার ক্ষেত্রে, সেই জায়গায় বড় রকমের প্রভাব পড়ে। উচ্চ আলোকমাত্রা শুধু জীববৈচিত্র্যের ওপরই প্রভাব ফেলছে না, মানুষের শরীরেও সৃষ্টি করছে নানা জটিলতা। চোখের মধ্যে একটা রোগ আছে গ্লুকোমা, সেটার মধ্যে যদি হচ্ছে এরকম আলো কারো চোখে হচ্ছে গিয়ে পড়ে, এক এক আলোতে সে হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় চোখের মধ্যে বিভিন্ন রকম হ্যালোজ দেখে। রাতে যদি আমরা খুব আলোতে থাকি অবশ্যই ব্রেনের উপর ইফেক্ট পড়বে, মনের উপর ইফেক্ট পড়বে। আগস্ট থেকে সেপ্টেম্বর টানা 2 মাসে রপ্তানি আয়ের নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে মন্দার কবলে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প। ক্রয়াদেশেও নেই আশার আলো। এর মধ্যেই রয়েছে মার্কিন বাড়তি শুল্ক উৎপাদকের ঘাড়ে চাপানোর চাপ। এমন বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাকের দর কষাকষিতে উদ্যোক্তাদের মূল্য ছাড় না দেওয়ার পরামর্শ নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই-এর। কেবল মার্কিন ও ইইউ বাজারে নির্ভর না থেকে বিকল্প বাজার তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরেফিনের রিপোর্ট। দেশের রপ্তানি বাণিজ্যের প্রাণশক্তি তৈরি পোশাক শিল্প। এই খাতে ভর করেই গত অর্থবছর মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে 4,828 কোটি 39 লাখ ডলারে। তবে চলতি অর্থবছর শঙ্কায় ফেলেছে এই খাতটি। বছর ব্যবধানে গেল সেপ্টেম্বরে 5.66% আর বাড়তি মার্কিন শুল্ক কার্যকর করার মাস আগস্টে 4.75% কমেছে পোশাক শিল্পের রপ্তানি আয়। যদিও অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় 25% প্রবৃদ্ধির জোরে প্রান্তিক হিসেবে জুলাই সেপ্টেম্বরে 9.5% বেশি প্রবৃদ্ধি ধরে রেখেছে খাতটি। জুলাইতে ভালো ছিল কারণ যেহেতু আগস্টের এমবার্গো ছিল, এক্সপোর্টগুলো না গেলে ওই 20%-এর ওই ট্যারিফে পড়বে। এই জন্য ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো কী করে ওই জুলাইয়ের মধ্যে শিপমেন্টগুলো করে ফেলে।